He said, yes, we had the problems, so let us discuss sometime. আমি বুঝতে পারি না, আমার তো মনে হয় যে এমনকি ভাষা ব্যবহারেও আমরা আমাদের পুরনো সমস্ত ভঙ্গিগুলো ভুলে যাচ্ছি, এমনকি ভুল ভাষাও ব্যবহার করছি। বাংলা ভাষার যে ভুল ব্যবহার সারাক্ষণ দূরদর্শনের পর্দায় শুনতে হচ্ছে বিখ্যাত অখ্যাত সর্বস্তরের লোকের কাছ থেকে, তাতে মনে হয় বাংলা ভাষাই তো লাঞ্ছিত হচ্ছে প্রতি মুহূর্তে বাঙালিদের দ্বারাই। একটা কথা বলার লোভ সামলাতে পারছি না, যে প্রচলিত আপনি ভাষার ভুলের কথা বললেন। এই স্টুডিওতেই আমরা আলোচনা যখন চালাচ্ছি তখন দেখুন সৌজন্য এবং অসৌজন্য মাঝে মাঝেই কিন্তু আমাদের মুখ ফসকে অসৌজন্যতা বেরিয়ে যাচ্ছে বা সৌজন্যতা বেরিয়ে, যেটা বাংলা ভাষায় কোনো শব্দই নয়, যার ফলে তয় আকার আর দরকার হয় না। হ্যাঁ, অনেকের মনে হতে পারে যে তয় আকার দিলে বলে আরো সৌজন্য বাড়বে, সৌজন্যের আর ওই জফলাদি শেষ, আর তয় আকার লাগে না, ওতেই যা সৌজন্য হওয়ার হয়ে যায়, অসৌজন্য তাই। হ্যাঁ, এই তো দারিদ্রতা, দিনরাত শুনতে পাচ্ছি দারিদ্রতা, ফলে এই ভাষার দারিদ্রতা, সংস্কৃতির দারিদ্রতা, এ নিয়ে আর কত কথা বলা যাবে। আমার মনে হয় আমাদের গোটা জাতিরই একটুখানি, সমস্ত মানুষের সর্বক্ষেত্রে সবারই একটু সাবধান হওয়া দরকার। আর যিনি ক্ষমতায় আছেন তিনি তো অনেক বেশি সংযম দেখাতে পারেন, তিনি তো পারেনই সবটা দিক দেখে ঠান্ডা মাথায়, তার হাতে অনেক ক্ষমতা, তাকে অনেক ভোট দেওয়া হয়েছে, তিনি একেবারে নিশ্চিন্ত এবং নিরুপদ্রব একটা রাজনৈতিক ভবিষ্যৎ রয়েছে তার সামনে, সেখানে দাঁড়িয়ে তিনি এরকম অস্থির না হলে আমরাও সবাই একটু স্থিরতা পাই। আরেকটা আপনাকে শেষ প্রশ্ন অবশ্য নয়, আপনার মত জানতে চাইবো। খুব ইন্টারেস্টিং একটা জিনিস মনে এলো, সপ্তাহ কয়েক আগে আমার খুব ঘনিষ্ঠ বন্ধু মীর, সম্পূর্ণ অন্য প্রসঙ্গে, তখন ওই ঘটনা ঘটেইনি, ও নকল করা খুব পারদর্শী এবং ওর দক্ষতাকে সম্পর্কে আমার খুব উচ্চ ধারণা আছে। তো ওই বলছিল যে এটাকে মানে এই নকল করাটাকে খুব খারাপ সেন্সে সবসময় নেওয়া উচিত না, কারণ আমি যাকে নকল করছি আমি কিছুক্ষণের মধ্যে শুধু তার গলা বা বাচনভঙ্গি নকল করছি না, সেই মানুষটা হয়ে যাচ্ছি, এবং আমার প্রকাশভঙ্গিটা সেই রকম হচ্ছে, আমি মানুষটা না হলে কিন্তু সফলভাবে নকল করতে পারছি না। কিছুক্ষণের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কি তাহলে মনমোহন সিংহের মতো ভাবছিলেন? মানে এটা শ্রদ্ধা হতে পারে, আমি জানি না মমতা বন্দ্যোপাধ্যায় শুনে খুশি হবেন কিনা, আদৌ খুশি হবেন কিনা, কিন্তু আপনার কি মনে হয়? আপনি খুব একটা অভিনয়ের একটা কূট প্রশ্ন নিয়ে এসছেন। আমাদের এই থিয়েটারের অভিনয়ের ক্ষেত্রে যিনি সর্বোচ্চ একজন গুরু বলে বিবেচিত স্তানিস্লাভস্কি, তিনি বলেছিলেন যে চরিত্রটা হয়ে উঠতে হয়, নাহলে অভিনয় করা যায় না। আবার তারই বিরুদ্ধে ব্রেক্ট সাহেব বলেছিলেন যে দরকার নেই, চরিত্র না হলেও চরিত্রের আদল ফুটিয়ে তোলা যায়, দুরকম অভিনয় আছে। এখন তা বলে সেটা অভিনয় শিল্পী সমস্যা, আমাদের থিয়েটারের সমস্যা, সেইটা তো একজন মুখ্যমন্ত্রীর ওই মুহূর্তে প্রধানমন্ত্রী হয়ে ওঠার সমস্যা না। তাহলে কি আপনারা বলছেন যে মুখ্যমন্ত্রী এখন থেকে প্রধানমন্ত্রী হওয়ার মহড়াও দিতে আরম্ভ করলেন? এটা কি রিহার্সাল? আমি 2014-র কথায় আসবো। অশোকবাবু যেখানে শেষ করলেন তার ভেতরে একটা এই প্রশ্নের উত্তর আপনার কাছে নেই, আমার কাছে নেই, কিন্তু যে রাজনৈতিক গন্ধটা আমি পেলাম সেটা 2014-এ। এবং এই যে সাক্ষাৎকারটা নিয়ে আমরা এত কথা বলছি, এই সাক্ষাৎকারে মমতা বন্দ্যোপাধ্যায় সেই সম্পর্কেও এই সর্বভারতীয় চ্যানেলে একটি ভবিষ্যৎবাণী করেছেন যে কংগ্রেস নির্বাচনে লড়ে 0 আসন পাবে লোকসভায়। ঠিক কি বলেছেন তিনি এবং প্রদেশ কংগ্রেস নেতারা ঠিক কি রিয়াক্ট করেছেন সেই বক্তব্যে দেখাবো আপনাদের। There are those who believe that there is a feeling that Mamata Banerjee wants an early general election because you feel that an early general election will get you 25 to 30 seats, your clout will increase. You are looking for an early election. Is it so? Whenever I will go for election, I can tell you Congress, even now they have 6 seats, they won't get even 1 seat. I can challenge you. Congress will not get even 1 seat in West Bengal. I am telling you without our help. This is challenge. Who said all this? Do you want all this rubbish? So you don't want a midterm snap poll? You don't want a midterm snap poll? If election is today, we are ready for that. If election is tomorrow, we are ready for that. If the election is day after tomorrow, we are ready for that also. Do you feel that the UPA government has lost its moral right to rule? All. They have lost their moral right. They have lost the moral right. They have lost the democratic right. তিনি যা ভাবছেন তা নয়,
কংগ্রেসকে এত দুর্বল ভাবার কোনো কারণ নেই। হ্যাঁ, হয়তো উনি 184, 185 আসন পেয়েছে, আমরা প্রতিদ্বন্দ্বিতা করতে পারিনি বলে পাইনি। আমরা যদি 90টা আসনে প্রতিদ্বন্দ্বিতা করতাম, আমরা 70-72টা আসন পেতাম। এটা মনে করার তো কোনো কারণ নেই যে কংগ্রেসের ভোটটা তৃণমূল কংগ্রেস পায়নি। তৃণমূল কংগ্রেসের ভোটটা পেয়েছিল বলেই 185-তে পৌঁছেছে, নালে পৌঁছতে পারতো না। সুতরাং আমাদের ভয় দেখিয়ে কোনো লাভ নেই, আমরা ওনার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নিচ্ছি। অশোকবাবু, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা চলে যাব নরেনদার কাছে। নরেনদা, এই যে গোটা বিষয়টা এবং অভিযোগের তীরের হাত থেকে তো বামপন্থীরাও আড়াল করতে পারা যায় না, তার কারণ একাধিক উদাহরণ আছে বাম শাসনে, তার আগে অসৌজন্যের। তো এইটা কি বাড়ছে, মানে প্রবণতাটা কি ক্রমবর্ধমান, নাকি বিচ্ছিন্ন ঘটনা, সংবাদ মাধ্যম হঠাৎ হইচই করে, এই ধরনের? সময়ের সঙ্গে বিষয়গুলো পরিবর্তন হচ্ছে, অস্বীকার করে লাভ নেই। প্রথম পশ্চিমবঙ্গে 52 সালে নির্বাচনের একটা ঘটনা বলি। একই যুগান্তর গ্রুপেরই লোক ছিলেন ভূপতি মজুমদার কংগ্রেসের, আর জ্যোতিষ ঘোষ ছিলেন বামপন্থীদের ফরওয়ার্ড ব্লকে। দুজনই ভোটে দাঁড়িয়েছেন। জ্যোতিষ ঘোষের ছাত্র আবার ভূপতি মজুমদার। ভূপতি মজুমদার বিধান রায় মন্ত্রিসভায় শিল্পমন্ত্রী ছিল। ভোটে দাঁড়িয়েছেন, বক্তৃতা করছেন জ্যোতিষ ঘোষ, বলছেন যে আমিও দেশের কাজ করি, ভূপতিও দেশের কাজ করে, আপনারা বুঝে যাকে ভোট দেবেন দেবেন। এবং ডে অফ দি ইলেকশন বাড়ির লোককে বলছে কিন্তু আমি যাই তাড়াতাড়ি, আমার প্রথম ভোটটা ভূপতিকে আমি দেবো। এটা কিন্তু নীতি, ও কথা বলিনি, এই বাতাবরণ ছিল, ও কথা নয়, এটা সেই জায়গা সময়ের সঙ্গে সঙ্গে এই জায়গাটা পরিবর্তন হয়েছে। আমি বলছি আরো ঘটনা ছিল। পুরুলিয়ায় মানভূমে যখন লোকসেবকরা সবাই জিতলো, তখন প্রথম বামপন্থী দল হিসেবে ফরওয়ার্ড ব্লক পুরুলিয়ার মানুষকে নিয়ে আসলো কলকাতা, যে চলো কলকাতা যাই, কলকাতায় কত ভালো, আমাদের জল নেই, কিছু নেই। বিরাট আন্দোলন। ফরওয়ার্ড ব্লকের রামসিংহার সিং তখন নেতা নিয়ে এলেন। নিয়ে আসার পর হেমন্ত বোস গেল বিধান রায়ের কাছে, যেহেতু ধরে রেখে দিয়েছে সব পুলিশ, খাওয়া দেখি ফার্স্ট ক্লাস প্রিজনার হিসেবে মাছ মাংস ভাত সব খাওয়াচ্ছে। বলছে এবার যাবে কি করে? বিধান রায় স্পেশাল ট্রেনের ব্যবস্থা করে দিলেন হেমন্ত বসুর কথা। সেই স্পেশাল ট্রেন এখানে বাসে করে প্রেসিডেন্সি জেল থেকে তাদের হাওড়া স্টেশন স্পেশাল ট্রেনে পৌঁছে দিল। বললো, প্রথমেই দেখে গেল বিধান রায়, বললো আগুনে হাত দিয়েছো হেমন্ত, তোমার হাত পুড়বে নাকি আমার হাত পুড়বে? এই সৌজন্যতার রাজনীতির বাতাবরণ ছিল, জনসংখ্যা কম ছিল, সমস্যা কম ছিল, আর এত মিডিয়া ছিল না যে সব জিনিসটাকে তুলে ধরা মানুষের সামনে। তখন সব খবর আসতো না, তখনও খারাপ খবর ছিল না। সুভাষচন্দ্র জাতীয় কংগ্রেস অধিবেশনে যেতে পারেন, শরীর অসুস্থ, স্ট্রেচারে করে যে অধিবেশনে সুভাষচন্দ্রকে নিয়ে যাওয়া হয়েছে। তো টিপুনি আসেনি, সৌজন্যতা বিরোধী কথা বলেনি, বুঝে ওর পলিটিক্যাল ফিভার হচ্ছে, ওই জন্য পালিয়ে যাচ্ছে সুভাষচন্দ্র। সে কথা সুভাষচন্দ্র শুনতে হয়েছে। মহাত্মা গান্ধী সুভাষচন্দ্রের এত বিরোধিতা, কিন্তু সুভাষচন্দ্র মহাত্মা গান্ধীকে বললেন জাতির জন্য। সেদিন আমি দেখলাম একটা ওয়েবসাইটে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইনফরমেশন টেকনোলজি ইনফরমেশনে জানতে চেয়েছে, বলতে পারিনি জাতির জন্য কে দিয়েছে মহাত্মা গান্ধী, বলতে পারিনি। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বলতে পারিনি অফিসার, জাতির জন্য আখ্যাটাই দিয়েছে সুভাষচন্দ্র। আবার সুভাষচন্দ্রকে দেশপ্রেমিকোত্তম আখ্যা দিয়েছিল মহাত্মা গান্ধী। পলিটিক্যাল ডিফারেন্স কতটা! একজন যদি দক্ষিণে যায়, একজন অনেকটাই ডিফারেন্স ছিল। রামগড়ে তো পরিষ্কার। কিন্তু প্রশ্নটাই যে আজকের যে সময়, সেই সময়ে পৃথিবীর উষ্ণায়ন বেড়েছে, সমস্যা বেড়েছে, মানুষের এত মোবাইল ফোন সকাল থেকে রাত পর্যন্ত। পলিটিক্যাল লোকের এই কথা অস্বীকার করে লাভ নেই। এত টেনশন, এত চাপ, বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে সৌজন্যতা রাখতে আমরা পারি, বাস্তবতা এটি। কিন্তু একটা জিনিস ভাবার, যে আমরা যখন মিডিয়াতে বলবো, যে কথাটা বেশি মানুষ শুনবে, আমরা যখন কোনো কথা সংবাদ মাধ্যমের কাছে এসে বলবো, জনসমক্ষে এসে বলবো, ঘরের ভেতর একটা কথা হতে পারে, দলের ভেতর একটা কথা বলতে পারে, ইনসাইড দ্য পার্টি সৌজন্যতার কথা বললে এখন হাসাহাসি হয়ে যাবে। কংগ্রেস বলছেন উনি, কংগ্রেসের অভ্যন্তরের সৌজন্যতার যদি নিদর্শনটা পশ্চিমবঙ্গে ছোটবেলা থেকে আমরা যাই দেখেছি, নির্বেদা মাফ করবেন আমাকে, অন্যভাবে নেবেন, হ্যাঁ, তার অভ্যন্তরে তার থেকেই তো জন্ম সব কিছু। তা সেই সৌজন্যতা তো নষ্ট করার যদি কারুর দায় থেকে থাকে, জাতির যদি ভালো কাজের জন্য দায় আপনার থাকে, জাতীয় জীবনে যদি সৌজন্যতা রাজনীতিটা নষ্ট হয়ে থাকে, তার দায় তো জাতীয় কংগ্রেস এড়িয়ে যেতে পারেন না। তার দায় তো আপনার। এতক্ষণ ধরে শুনছিলাম,
সৌজন্য, শালীনতা, শিষ্টাচার, এই সবগুলি কিন্তু সংস্কৃতির অঙ্গ। এবং বলতে পারি যে বৃহত্তমভাবে বা পৃথিবীর অন্যতম বৃহত্তম ভারতীয় গণতন্ত্রেরও অংশ। আর সংস্কৃতি শব্দটি আমি যতদূর জানি বাংলা ব্যাকরণে কৃতি শব্দ থেকে এসছে। আর কৃতি দুই প্রকারের, সুকৃতি ও বিকৃতি। যা সুকৃতি তাই সংস্কৃতি, যা বিকৃতি তা অপসংস্কৃতি। তা সংস্কৃতি আর বিকৃতি দুটো পাশাপাশি আজ নয়, বহুদিন থেকেই আছে, কম বেশি। একটু আগেই নরেনবাবু যেটা বললেন বা নির্বেদাও যেটা বলেছেন বা তরুণদাও যেটা বলেছেন, এটা ঘটনা যে ধারাবাহিকভাবে চলে আসছে। আমরা যে সামান্য ক্লিপসগুলি দেখলাম এর ভেতরে সবগুলিকে আমি নিশ্চয়ই বলবো যে এক মানদণ্ডে দাঁড় করানো উচিত নয়, কিন্তু তাহলেও পরেও বলবো যে এই বিকৃতিগুলি যত রাজনীতিতে কম থাকবে ততই কিন্তু ভারতবর্ষের বৃহত্তম গণতন্ত্র স্বাস্থ্যকর হবে এবং দেশ সত্যিকারে এগিয়ে যাবে। সে যেই করুক, আমার দলের লোকেই, যেমন প্রমোদের কথা বলালো, প্রমোদ আমার থেকে অনেক জুনিয়র ছিল, আর সে যে একটা শব্দ কোট করলো, আমি মনে করি যে হাততালির মোহে এই সব শব্দ ব্যবহার না করাই ভালো এবং যত নিজেদের নিয়ন্ত্রিত রাখা যায় ততই ভালো। আর আমরা দেখেছি নানান রকম, আর এমনি দীপা দাস মুন্সি আমাদের এখন নেই আমাদের সঙ্গে নাকি, তো দীপা দাস মুন্সি যে কথা বললেন যে উনি তো অভিনেত্রী নয় যে উনি এরকম অভিনয় করে দেখাবেন। আমি দীপা দাস মুন্সিকে ছোট করছি না, দীপা দাস মুন্সিকে অভিনেত্রী হিসাবে বা নৃত্যপটী হিসাবে ছোট না করে বলছি, কারণ ও আমার বন্ধুর স্ত্রী প্রিয়রঞ্জন দাস মুন্সি আমাদের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু। তো সুতরাং তার স্ত্রী হিসাবে আমি এইটুকুই বলবো যে দীপা দাস মুন্সি হয়তো এখনও বুঝতে পারেননি যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর মতো অভিনেত্রী হওয়া কিন্তু খুব শক্ত। তিনি অত্যন্ত পটীয়সী অভিনেত্রী, বিভিন্ন সময় তিনি তার বক্তব্য, তার যে সমস্ত ওয়ে অফ প্রেজেন্টেশন তিনি নাটকীয়ভাবেই রাখেন। তো এটা কোনো নূতন বিষয় নয়। তবে এই প্রধানমন্ত্রী সম্পর্কে যেটা বলেছেন, এটা আমি শুধু ওকে আলাদা করে নয়, এই ধারাবাহিকভাবে যতগুলি দেখানো সব কিছুরই কিন্তু একটা নিন্দা করার ভাষা রয়েছে এবং সকলকেই সাবধান হবার জন্যে ভারতীয় জনগণের পক্ষ থেকে, ভারতীয় গণতন্ত্রের পক্ষ থেকে আমি অনুরোধ করব যে এই শিষ্টাচার, শালীনতা, সৌজন্যবোধ বুঝিয়ে রাখলে তাতে কিন্তু কোনো ক্ষতি হয় না, বরঞ্চ পরস্পর সে আমাদের বিরোধিতা যতই থাক, মত পথের পার্থক্য যতই থাক, আমরা যদি পরস্পরের সাথে ব্যক্তিগত সম্পর্কগুলি ভালো রাখি তাহলে কিন্তু তাতে সমাজ স্বাস্থ্যকর হয়, রাজনীতি স্বাস্থ্যকর হয় এবং দেশও সুন্দরভাবে এগিয়ে যেতে পারে। তো আমি এখানে অন্য বিতর্ক না তুলে, কারণ বিশেষ কারণ সমালোচনা না করে আমি শুধু বলবো যে এক্ষেত্রে আমাদের যদি ওই সেই স্বীকৃতির পথে যদি আমরা যেতে পারি, বিকৃতিকে পরিহার করে, সেটাই হবে আমাদের পক্ষে স্বাস্থ্যকর। আমরা এইবার এই আলোচনার পরবর্তী পর্যায়ে আসব, কিন্তু তার আগে আপনাদের দেখাতে চাইব যে এই পরবর্তী পর্যায়ে কিন্তু আমাদের উদ্বিগ্ন করেছে সেই মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি শিক্ষাক্ষেত্রে দলতন্ত্রের অবসান ঘটাতে চান এই প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিলেন, কিন্তু তার সরকারের এই যে নীতি উপাচার্য নিয়োগের ক্ষেত্রে সরাসরি রাজনৈতিক হস্তক্ষেপের যে প্রবণতা, যে ইঙ্গিত, সেটা কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। আমরা দ্রুত দেখে নেব যে কেন এই দলতন্ত্রের আশঙ্কা, শিক্ষাক্ষেত্রে গেঁড়ে বসা নৈরাজ্যকে এই দলতন্ত্র কি আরও বাড়িয়ে তুলবে না। আমরা দেখে নেব যে কোন ঘটনা আমাদের উদ্বিগ্ন করছে, আমাদের সংশয় রাখছে। দেখাবো। কমিটি টমিটি নয়, নিউট্রালি কাজ করতে হবে। শিক্ষায় ইম্পার্শিয়াল, নিরপেক্ষতা, স্বাস্থ্যে নিরপেক্ষতা, প্রশাসনে নিরপেক্ষভাবে কাজ করতে হবে। যে করবে না সে মিউজিক ফেস করবে। এটাই তো সুশাসনের দিক। সুশাসন মানে হচ্ছে কুশাসনের বিরুদ্ধে অতি বিপ্লবী পন্থীদের, সিপিএম পন্থীদের, যারা এইসব কথাগুলো বলছে তাদের জিজ্ঞেস করি, কি আপনাদের মাথায় দিব্যি দিয়েছিল সাধারণ মানুষকে না নিয়ে আসতে? শুধু সিপিএম ক্যাডাররা চ্যান্সেলর হবে, ভাইস চ্যান্সেলর হবে, প্রিন্সিপাল হবে, হেডমাস্টার হবে, সব মানুষ কি বাণিজ্য জলে ভেসে এসছে নাকি? সিপিএম তো এই করে করে প্রশাসনটাকে, টোটাল প্রশাসনের মেরুদণ্ড ভেঙে দিয়েছে।
কোথায় গেল প্রতিশ্রুতি? অনিলায়ন ভাঙতে গিয়ে কি এবার শিক্ষার মমতায়ন? পালাবদলের পর আশায় বুক বেঁধেছিলেন রাজ্যের মানুষ। অন্যতম আশা ছিল দলতন্ত্রের অবসান ঘটবে। বাম আমলে শিক্ষায় ছোট মাঝারি নিয়োগ থেকে সর্বোচ্চ উপাচার্য নিয়োগও আলিমুদ্দিনের অঙ্গুলি হেলনেই হতো বলে বারবার অভিযোগ উঠেছে গণতান্ত্রিক নির্বাচনের আড়ালে সেনেট সিন্ডিকেট কাউন্সিলে দলীয় আধিপত্য বিস্তার করেছে সিপিএম। বিরোধী আসনে থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় বারবার শিক্ষায় দলতন্ত্রের বিরুদ্ধে সরব হয়েছেন। ক্ষমতায় বসেই তিনি সক্রিয় হন অনিলায়ন ভাঙতে। বিশ্ববিদ্যালয়ে আইন সংশোধন করে উপাচার্য নিয়োগের সাবেক পদ্ধতিতে বদল আনে তৃণমূল সরকার। নতুন আইনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগের ক্ষেত্রে দল বা সরকারের কোনো ভূমিকা না রাখার সিদ্ধান্ত হয়। বলা হয়, আচার্য তথা রাজ্যপাল, বিশ্ববিদ্যালয় সেনেট বা কোর্ট এবং ইউজিসির মনোনীত 3 জন সদস্য নিয়ে সার্চ কমিটি হবে। কমিটি উপাচার্য পদের জন্য 3টি নাম প্রস্তাব করে পাঠাবে আচার্যের কাছে। আচার্য সেই তালিকা থেকে একজনকে উপাচার্য হিসেবে নিয়োগ করবেন। কিন্তু 1 বছর কাটতে না কাটতেই যেন মোহভঙ্গ হলো রাজ্য সরকারের। যে দলতন্ত্র ভাঙতে সক্রিয় হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, ঘুরিয়ে শেষ পর্যন্ত তাঁর সরকারই যেন শিক্ষায় নিয়ন্ত্রণ আরোপে ঝাঁপিয়ে পড়ল। ডিসেম্বরে পাশ করা আইনে সংশোধনী আনল রাজ্য সরকার। এবার থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বাছাইয়ের জন্য গড়া সার্চ কমিটিতে ইউজিসি মনোনীত সদস্যের জায়গায় থাকবেন রাজ্য সরকারের মনোনীত বিশেষজ্ঞ। এর প্রসঙ্গে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর ব্যাখ্যা, উপাচার্য নিয়োগে রাজ্যেরও একটা বক্তব্য থাকা উচিত। তাই সার্চ কমিটিতে সরকারি প্রতিনিধি রাখার সিদ্ধান্ত, আর সেই প্রতিনিধি হবেন শিক্ষাবিদরা। যদিও শিক্ষা জগতের অনেকেই এই নয়া সিদ্ধান্তে সিঁদুরে মেঘ দেখছেন। তাদের আশঙ্কা, এই বন্দোবস্ত আসলে উপাচার্য নিয়োগের প্রক্রিয়ায় সরকারি হস্তক্ষেপের পথ প্রশস্ত করবে। বিরোধী নেত্রী থাকতে স্লোগান তুলেছিলেন যে আমি দলতন্ত্র নয় গণতন্ত্র চাই। একেবারে শিক্ষায় দলতন্ত্র একেবারে বিকট প্রকাশ। সিপিএম প্রদর্শিত পথেই যেন ওকে ওদেরকে এই নিতে হবে, প্রতিবিধান করতে হবে। এই পলিটিক্স চলতে থাকলে গণতন্ত্র তো ফেরাতে পারবেই না, সঙ্গে সঙ্গে শিক্ষায় যে অরাজকতা চলছে সেটা কন্টিনিউ করে যাবে। শিক্ষা দফতরের একটি সূত্রের খবর, রবীন্দ্রভারতীতে সার্চ কমিটির বাছাইয়ের ক্রম রাজ্য সরকারের পছন্দ হয়নি। যাদবপুরের ক্ষেত্রে সার্চ কমিটির প্রস্তাবিত নামের সঙ্গে রাজ্য সরকার একমত হতে পারেনি। সরকার নিযুক্ত সদস্য কমিটিতে থাকলে এমন পরিস্থিতি তৈরি হতো না। কিন্তু বিশ্ববিদ্যালয়ের মতো স্বশাসিত প্রতিষ্ঠানে উপাচার্য বাছাইয়ে সরকারের পছন্দ অপছন্দের প্রশ্ন উঠছে কেন? উত্তর অধরা। এবিপি আনন্দ। অর্থাৎ উপাচার্য বাছাইয়ের সরকারি শিলমোহর পড়ল সরকারি নিয়ন্ত্রণের। কেন এই কথা বলছি আমরা? 80 দশকের শেষ ভাগে একটা শব্দ সংবাদ মাধ্যমে চলে আসে, অনিলায়ন। অর্থাৎ সমস্ত ক্ষেত্রে শিক্ষা ব্যবস্থার ওপর একটা রাজনৈতিক দলের, শাসক দলের বা সরকারের একটা পরোক্ষ নিয়ন্ত্রণ। সেই সম্ভাবনা কিন্তু আরও উস্কে দিল এই পরিবর্তনের সরকার। অনিলায়নের পর এবার কি মমতায়ন? কিন্তু কোন পথে? আশঙ্কাটা কেন? আরও একবার এই গোটা স্ট্রাকচারটা আপনাদের সামনে দেখানোর চেষ্টা করব। এতদিন উপাচার্য নিয়োগের ক্ষেত্রে যে সার্চ কমিটি ছিল তার চেহারাটা ছিল এরকম: ইউজিসির প্রতিনিধি, আচার্য তথা রাজ্যপালের প্রতিনিধি, বিশ্ববিদ্যালয় কোর্ট বা সেনেটের প্রতিনিধি। শিক্ষামহলের একাংশের ব্যাখ্যা, এই সার্চ কমিটির মাধ্যমে উপাচার্য নিয়োগে স্বচ্ছতা বজায় রাখা সম্ভব ছিল, কারণ ইউজিসির প্রতিনিধির ওপর রাজ্য সরকারের নিয়ন্ত্রণের সম্ভাবনা ক্ষীণ। রাজ্যপালের প্রতিনিধির ক্ষেত্রেও সেই সম্ভাবনা নেই। কিন্তু বিশ্ববিদ্যালয়ের কোর্ট বা সেনেটের প্রতিনিধি শাসক দলের অনুগত হওয়ার সম্ভাবনাই বেশি। কিন্তু তা হলেও সংখ্যাগরিষ্ঠতার বিচারে ইউজিসির প্রতিনিধি এবং রাজ্যপালের প্রতিনিধির ভোট যার দিকে যাবে তিনি উপাচার্য হতেন। কিন্তু রাজ্য সরকার বিল সংশোধনের পর ছবিটা এখন এরকম হলো। ইউজিসির প্রতিনিধির জায়গায় এলেন রাজ্য সরকারের মনোনীত বিশেষজ্ঞ। থেকে গেলেন আচার্য তথা রাজ্যপালের প্রতিনিধি এবং বিশ্ববিদ্যালয়ের কোর্ট বা সেনেটের প্রতিনিধি। এই নয়া সার্চ কমিটির মাধ্যমে উপাচার্য নিয়োগের ক্ষেত্রে সরকারি নিয়ন্ত্রণের আশঙ্কায় করছেন শিক্ষাবিদদের একাংশ। কারণ রাজ্য সরকারের মনোনীত বিশেষজ্ঞ সরকারের পছন্দের ব্যক্তিকেই উপাচার্য করার পক্ষে মত দেবেন, সেটাই স্বাভাবিক। রাজ্যপালের প্রতিনিধি নিরপেক্ষ থাকলেও কোর্ট বা সেনেটের প্রতিনিধি নিরপেক্ষ থাকবেন এমন সম্ভাবনা কম। তাঁরও রাজ্য সরকারের পছন্দের প্রার্থীকেই ভোট দেওয়ার সম্ভাবনা জোরালো। তাই এক্ষেত্রে সংখ্যাগরিষ্ঠতা নিরিখে রাজ্য সরকারের পছন্দের ব্যক্তি উপাচার্য মনোনীত হবেন। তাই নয়া নিয়মে শিক্ষায় দলতন্ত্রের ছায়ায় দেখছেন শিক্ষাবিদদের একাংশ। এবিপি আনন্দ।
অর্থাৎ 2:1 থেকে 1:2 রাজ্য সরকারের পাল্লা ভারী হলো, কোনো সংশয় নেই। এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছেছে কবি শঙ্খ ঘোষের প্রতিক্রিয়া এই প্রসঙ্গে। শঙ্খবাবু বলছেন, সরকারে আসার আগে এত দীর্ঘকাল দলতন্ত্রের বিরুদ্ধে এত কথা বলবার পর আজ এই সিদ্ধান্ত খুবই দুর্ভাগ্যজনক। দলতন্ত্রের পথই নতুন নতুনভাবে প্রসারিত হচ্ছে। অর্থাৎ এই যে আশঙ্কার কথা আমরা বলছি, শঙ্খ ঘোষের বক্তব্যে তারই প্রতিফলন দেখা যাচ্ছে। আমি আর একবার শঙ্খ ঘোষের বক্তব্য পড়ব। সরকারে আসবার আগে এত দীর্ঘকাল দলতন্ত্রের বিরুদ্ধে এত কথা বলবার পর আজ এই সিদ্ধান্ত খুবই দুর্ভাগ্যজনক। দলতন্ত্রের পথই নতুন নতুনভাবে প্রসারিত হচ্ছে, আশঙ্কার কথা। আমরা এই মুহূর্তে চলে যাব তরুণ নস্করের কাছে। তরুণবাবু, বিধানসভায় কালকে এই সময় আপনারা বিরোধিতা করেন, যদিও আপনারা সরকারের সঙ্গে বা তৃণমূল কংগ্রেসের সঙ্গে নির্বাচনে সমঝোতা হয়েছিল, কিন্তু এই ইস্যুটাতে আপনারা বিরোধিতা করছেন কেন? আপনাদেরও কি একই আশঙ্কা? আমরা নির্বাচনের সময় থাকলেও আমরা নির্বাচনের সময়তেই বলেছি যে সরকার যদি তৃণমূল গঠন করে তাহলে আমরা বিরোধী বেঞ্চে বসবো, এবং আমরা বিরোধী বেঞ্চে বসছি। একটা বিষয় এটা ঠিকই যে বিগত সরকারের সময়, সিপিএম পরিচালিত সরকারের সময় যে শব্দগুলো আপনি ব্যবহার করলেন, এই শব্দগুলো অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে এসেছে, অর্থাৎ অনিলায়ন, এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে এসেছে। এবং এটা ঘটনা যে একটা চিরকুটে কে অধ্যাপক হবেন, কে ভাইস চ্যান্সেলর হবেন, এগুলো সবই ঠিক হয়ে যেত, এবং সেটা ওই বিভিন্ন যে কমিটি, রেসপন্সিবল যে কমিটিগুলো ছিল সেই কমিটির কাছে আসতো, এবং তার মধ্য দিয়েই এই নির্বাচনগুলো হতো। এবং আমরা জানি, আমাদের কাছে এটাও জানা আছে যে এমন অধ্যাপকও আপনি বিশ্ববিদ্যালয়ে খুঁজে পাবেন যিনি কোনো স্কুলের অধ্যাপক হওয়ারও যোগ্যতা নেই। এরকম অধ্যাপকও কিন্তু এই রাজ্যে বিশ্ববিদ্যালয়ে কোনো কোনো বিভাগে তিনি কিন্তু শিক্ষকতা করছেন, ফলে এই ঘটনাগুলো ঘটেছে। আবার অনেক যোগ্যতা সম্পন্ন ব্যক্তি যিনি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করতে পারতেন, তিনি কিন্তু অধ্যাপক হতে পারেননি, এখনও স্কলার হিসেবে অথবা কোনো একটা প্রজেক্টে তিনি কাজ করছেন। এটা আমার বিশ্ববিদ্যালয়ে আছে। ফলে বিষয়টা হচ্ছে এরকম একটা ঘটনা কিন্তু এতদিন ঘটেছে, এবং নতুন সরকার আসার পরে তাদের কাছে প্রত্যাশাও ছিল, এবং তারা যে কথাগুলো শুরুতে বলেছিলেন তাতে একটা প্রত্যাশা আরও বেশি তৈরি হয়েছিল যে তারা এই যে দলতন্ত্র মুক্তির কথা বা অনিলায়ন, এই বিষয়টাকে তারা ভাঙবেন, এই প্রত্যাশা কিন্তু তৈরি হয়েছিল। কিন্তু দেখা গেল যে সরকারে আসার পরে বিধানসভাতে আমার একটা প্রশ্নের উত্তরেই মাননীয় শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন যে কলেজগুলোতে তারা যে গভর্নিং বডি করেছেন, সেই গভর্নিং বডিতে বহু জায়গায় শাসক দলের এমএলএ, এমপি এবং এমনকি মন্ত্রীও তারা বসিয়েছেন, এবং এটা বিগত সরকারের যে পরম্পরা, সেই পরম্পরাতেই কিন্তু এই ঘটনাগুলো ঘটেছে। এবং এই প্রশ্নটা সেই পরিপ্রেক্ষিতে এসেছিল যখন তারা বলছেন যে উপাচার্য সেই ব্যক্তি হতে পারবেন তার যত শিক্ষাগত যোগ্যতাই থাকুক না কেন বা উপাচার্য হওয়ার যত যোগ্যতাই থাকুক না কেন, তিনি যদি কোনো রাজনৈতিক দলের সঙ্গে তার যোগ থাকে তাহলে কিন্তু তিনি উপাচার্য হতে পারবেন না। ফলে এই পরিপ্রেক্ষিতে প্রশ্ন ছিল যে উপাচার্য তার শিক্ষাগত যোগ্যতা থাকলেও যদি রাজনৈতিক দলের সঙ্গে যোগ থাকলে তিনি উপাচার্য না হতে পারেন, তাহলে আপনারা এই বিভিন্ন কমিটিতে এই সমস্ত ব্যক্তিকে আপনারা বসিয়ে দিচ্ছেন কেন? তার উত্তরে মাননীয় শিক্ষামন্ত্রী বলেছিলেন যে আমি তো একজন শিক্ষক, আবার আমি এটা রাজনীতি করি, ফলে আমি এই তো শিক্ষামন্ত্রী হয়েছি, এইরকমভাবে তিনি ডিফেন্ড করার চেষ্টা করেছিলেন। এবং এই গতকালই আরও একটা বিল এসেছিল, সেটা হচ্ছে কলেজ সার্ভিস কমিশন, গতকাল না, এই সেশনে সোমবার কলেজ সার্ভিস কমিশন বিল একটা এসেছিল, এবং সেখানেও এই কমিশনের যারা মেম্বার হবেন ওই কথাটা উনি বলেছিলেন, বা ওই বিলের মধ্যে আছে যে তারও যদি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যোগ থাকে তাহলে তিনি মেম্বার হতে পারবেন না। আমি মাননীয় শিক্ষামন্ত্রীকে আমার বক্তব্য রাখার সময় প্রশ্ন করেছিলাম যে আপনি বলেছেন যে একজন এমএলএ, এমপি তার ক্ষমতা অনুযায়ী তিনি গভর্নিং বডির মেম্বার হতে পারেন, তাহলে আপনি তাকে ডিফেন্ড করেছেন, তাহলে আপনাকে এই স্টেটমেন্টটাও ডিফেন্ড করতে হবে বিলে যেটা বলেছেন যে তার রাজনৈতিক যোগ থাকলে তিনি কলেজ সার্ভিস কমিশনের মেম্বার হতে পারবেন না। এই প্রশ্নের উত্তর তিনি দেননি। এখন যে বিষয়টা দাঁড়ালো সেটা হচ্ছে যে একটা বা দুটো বিশ্ববিদ্যালয়, আমার যতদূর মনে হয় একটা বিশ্ববিদ্যালয়, 3টে বিশ্ববিদ্যালয়ে সার্চ কমিটির মধ্য দিয়ে উপাচার্য নিয়োগ হয়েছে, এবং আমার যতদূর ধারণা, আমি যতটা বুঝিয়েছি, একজন উপাচার্যকে তাদের পছন্দ হয়নি।
ফলে তড়িঘড়ি করে গত ডিসেম্বরে যে আইনটা তারা আনলেন, সে আইনটা অত্যন্ত তড়িঘড়ি করে তারা এইভাবে আবার সংশোধনের পথে গেলেন। এবং সংশোধন করতে গিয়ে যেটা বললেন, আপনাদের ওই হিসেবটা যেটা দেখালেন 2:1, এই 2:1টাই কিন্তু প্রতিষ্ঠা হলো। ফলে যে ব্যাপারটা দাঁড়ালো, যার বিরুদ্ধে তারা এতদিন বলে আসছিলেন সেই কাজটা করলেন। এবং বিধানসভায় আলোচনা হলো, এটা আলোচনা যেটা হয়েছে সেটা সত্যি যে বিশ্ববিদ্যালয়গুলিতে যারা বসে আছেন তারা কিন্তু সব একটা বিশেষ দল, এবং বিশেষ করে বিগত সরকারের একটা বিশেষ দলের মেজরিটি সমর্থক তারা বসে আছেন। ফলে তারা যদি আসেন উপাচার্য তারা হবেন ইত্যাদি ইত্যাদি। আমাদের সময়সীমা এই অনুষ্ঠানের এখানেই শেষ, কিন্তু আপনাদের জানাতে চাইবো যে এই উদ্বেগটা দিয়ে আমাদের এই অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। একদিকে যেমন সৌজন্য এবং অসৌজন্য, পশ্চিমবঙ্গের রাজনৈতিক সংস্কৃতির সঙ্গে সৌজন্যের দূরত্ব কি ক্রমশ বাড়ছে, পাশাপাশি যে শিক্ষাক্ষেত্রে দলতন্ত্র মুক্তির আশ্বাস দিয়ে, দলতন্ত্র মুক্তির প্রতিশ্রুতি দিয়ে এই পরিবর্তনের সরকার ক্ষমতায় এসেছে, সেটা কি পুরনো পথে ফিরে যাচ্ছে? আমরা এই অনুষ্ঠান শেষ করব বর্ষিয়ান কবি শঙ্খবাবুর সেই মন্তব্য দিয়ে। তারপরে আর একটাও শব্দ না করে আমার মনে হয় যে সচেতন বাঙালির, সচেতন রাজ্যবাসীর এই আশঙ্কা কিন্তু অবশ্যই মনের কোথাও ভিড় করছে। শঙ্খবাবুর বক্তব্য দিয়ে এই অনুষ্ঠান শেষ করব। সরকারে আসবার আগে এত দীর্ঘকাল দলতন্ত্রের বিরুদ্ধে এত কথা বলবার পরে আজ এই সিদ্ধান্ত দুর্ভাগ্যজনক। দলতন্ত্রের পথই নতুন নতুনভাবে প্রসারিত হচ্ছে। He said, yes, we had the problem, so let us discuss sometime. প্রতিপক্ষ নিবেদন করছে কনকাস ম্যাক্স টিএমটি বার, আজ ও কাল সাপোর্ট চিরকাল, বেঙ্গল টাইলস, নিমতৌরি, পূর্ব মেদিনীপুর, দাঁত হাজা চুলকানি এক্সিমার অভ্যর্থ ওষুধ মনমোহন জাদুমলম, কোনার্ক সিমেন্ট, খুশির বুনিয়াদ, চক্র গ্রুপ, আমাদের জীবনের চক্র, এলিট, পায় পায় আনন্দ, এমএসডি অ্যাগ্রো প্রজেক্টস ইন্ডিয়া লিমিটেড এবং শ্রীহরি জুয়েলার্স, গ্যারান্টেড গোল্ড প্লেটেড জুয়েলারি।